দুঃখিত, আপনার ডায়ালকৃত নাম্বারটি সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। সরি, দি নাম্বার ইউ আর কলিং ইজ কারেন্টলি আনরিচেবল। থ্যাংক ইউ। কথাটা শুনে বুকের ভেতরটা ধুক করে উঠল হৃদয়ের। মেয়েটার ফোন বন্ধ কেন? কোথাও নিজের কোনো ক্ষতি করে ফেললো না তো? ভাবতে ভাবতে দ্বিতীয়বার কল দিল, কিন্তু আবারও সেই একই কথা, ফোন সুইচ অফ। মাথার উপরে ফ্যান ঘুরছে, কিন্তু হৃদয়ের শরীরটা ঘামছে। সাধারণত মানুষের খুব ভয় পেলে এমনটা হয়। ওরও ভয় হচ্ছে, একজনকে হারানোর ভয়। এই মেয়েটা বড্ড চেতে। ফোন বন্ধ রাখার কি কোনো মানে হয়? চুপচাপ কিছুক্ষণ বসে থাকলো হৃদয়, মাথা চুলকাতে চুলকাতে চিন্তা করতে লাগলো। সকালের ব্যাপারটার কারণে আবেগের বশে এসে নীলা কোনো ভুল কাজ বা ভুল পথে পা বাড়ালো না তো? উফ, মেয়েটা এমন কেন? এত সামান্য কথায় কেউ এভাবে রিয়াক্ট করে? অবশ্য এ মেয়ের কোনো ভরসা নাও করতে পারে। আর এক মুহূর্ত দেরি না করে টেবিল থেকে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল হৃদয়। উদ্দেশ্য নীলাদের বাড়ি। মাথায় প্রচুর প্রেশার নিয়ে একদিকে যেমন ছেলেটা ফুল স্পিডে বাইক চালিয়ে যাচ্ছে, ঠিক তেমনি অন্যদিকে নীলাকে ফোন দিচ্ছে বারবার, যদি বাই চান্স কল ঢুকে যায়। একটাবার ফোন অন করো নীলা, একটিবার কলটা ধরো প্লিজ, একটিবার। এই তো আজ সকালেরই ঘটনা। সব সময়ের মতো বিনা নোটিশে হুটহাট কল দিয়ে দেখা করার জন্য বলে নীলা। দেখা করতে গিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য মোটেও প্রস্তুত ছিল না হৃদয়। ব্যাগ থেকে একটা ছবি বের করে নীলা হৃদয়কে উদ্দেশ্য করে বলে, এসবের মানে কি? কোন সবের মানে? এই ছবিতে এটা কে? কোন ছবিতে? তোমার সাথে ছবিতে এই বাচ্চাটা কি করছে? হৃদয় ছবিটা নীলার হাত থেকে নিয়ে সেটার দিকে একবার তাকিয়ে দেখলো। এই তো 2 দিন আগে কোনো এক কাজে বাইরে বের হয়েছিল হৃদয়। দিব্যি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এমনি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ চোখ পড়ে সামনের একটা ল্যাম্পপোস্টের নিচে ময়লা স্কুল ড্রেস পরা একটা ছোট্ট বাচ্চা সেখানে বসে সরিয়ে সরিয়ে হাস্যই টাইপের একটা বই পড়ছে। কৌতূহলবশত হৃদয় বাচ্চাটার কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, বাবু, এখানে কি করছো তুমি? বাচ্চাটা একবার হৃদয়কে দেখলো, তারপর আবার সরিয়েও থেকে ওই পর্যন্ত ছড়ে ছড়ে উচ্চারণ করতে পড়তে লাগলো। হৃদয় বাচ্চাটার পাশে গিয়ে বসে পড়লো। ছোট্ট বাচ্চাটা তখন বলে উঠল, কি চাই? তোমার কাছে থেকে কিছু জানতে চাই। বাচ্চাটা কিছু বলল না। তুমি এ সময় এখানে কি করছো? আর তোমার আব্বু আম্মু কোথায়? নাই, নেই মানে? মারা গেছে অনেক দিন আগে। তো তোমার আত্মীয় স্বজন নিশ্চয়ই আছে, তারা কোথায়? আমি একা, আমার কেউ নেই। হৃদয়ের আর বুঝতে বাকি রইল না বাচ্চাটা এতিম। কিছুক্ষণ যাবৎ অনেক জোর করার পর অতঃপর বাচ্চাটা নিজেই নিজের সম্পর্কে ধীরে ধীরে সবকিছু হৃদয়ের কাছে খুলে বলতে লাগলো। আশেপাশের সব বাচ্চাদের রোজ স্কুলে যেতে আসতে দেখে কৌতূহলবশত সেও একদিন স্কুলে ভর্তি হয়ে গিয়েছিল একা একা। ফলে যা হবার তাই হয়। বাবা মা বা বড় কোনো গার্জিয়ান না থাকায় স্কুল কর্তৃপক্ষ সেখান থেকে ওকে তাড়িয়ে দেয়। বাচ্চাটার এই পৃথিবীতে আপন বলতে কেউ না থাকায় এতিম উপাধি নিজের গায়ে নিয়ে সারাদিন বাহিরে বাহিরেই থাকে। যে যখন যা খাবার দেয় তাই খেয়ে নেয়, যখন যেখানে থাকার জায়গা পায় সেখানেই থেকে যায়, আর না পেলে ফুটপাত তো আছেই। ওর পরনে ময়লা স্কুল ড্রেসটাও কোনো এক ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া, আর হাতের বইটা কোনো এক বাসায় কাজ করতে গিয়ে চুরি করে আনা। সেই মুহূর্তে কেন জানে না টুপ করে এক ফোঁটা পানি চোখ বেয়ে মাটিতে পড়ল। এই বাচ্চা পড়ালেখার প্রতি কতটা আগ্রহী হলে জীবনের এইরকম প্রতিকূল পরিস্থিতিতে এমনটা করে। কথাগুলো শোনার পর হৃদয় সেদিন আর বিন্দু মাত্র দেরি না করে বাচ্চাটাকে সাথে নিয়ে গিয়ে ওর পছন্দের স্কুলে ভর্তি করিয়ে দেয় একজন অভিভাবক হিসাবে। তারপর বাচ্চাটার প্রয়োজনের সবকিছু স্কুলের জন্য যা যা লাগে আর কি সেগুলো কিনে দিয়ে সেখান থেকে বিদায় হয়। যাবার আগে বাচ্চাটা হৃদয়ের পা চেপে ধরে বসে। কিন্তু কেন? একজন অপরিচিত লোক হয়েও কেউ একজন ওর অপূরণীয় ইচ্ছাগুলো চোখের সামনে এভাবে পূরণ করে দিল এটা ভেবে, নাকি এত কিছু করার পর বাচ্চাটার আরো কিছু প্রত্যাশা আছে ওর থেকে, জানে না, হয়তো দুটোই। যাই হোক, বাচ্চাটা হৃদয়কে একটা হৃদয় স্পর্শী হাসি দিয়ে বলল, থ্যাংক ইউ আঙ্কেল।
তখন ওর মাথায় হাত বুলিয়ে কপালে একটা চুমু দিয়ে এবার তাহলে আসি বলে চলে আসে হৃদয়। আর এসব ঘটনা ফাঁক দিয়ে কোনো এক শয়তান মনে হয় ছবিটা তুলে নীলাকে দিয়েছে, যাতে ওদের রিলেশনশিপটা ভেঙে যায়। কে হতে পারে? যেই হোক না কেন, বাটপারকে যদি কাছে একবার পায় তাহলে খবর আছে, ভাবছে হৃদয়। হ্যালো, কোথায় হারিয়ে গেলে তুমি? আমার প্রশ্নের উত্তর দাও। চোখের সামনে চুটকে বাজিয়ে নীলা আওয়াজটা শুনে বাস্তবে ফিরল হৃদয়। কথাগুলো মনে করে কিছুক্ষণ নীলার মুখের দিকে তাকিয়ে থাকলো। কি হলো, কিছু বলছো না কেন? হুম আমার প্রশ্নের উত্তর নিশ্চয়ই না। হুম আবার বলো, বাচ্চাটা তোমার কে হয়? ওর সাথে তোমার সম্পর্ক কি? তোমার কি মনে হয় কে হতে পারে? আমি জানি না, সেটা তুমিই ভালো জানো। পুরো বিষয়টা বলতে যাবে ঠিক তখনই মাথায় দুষ্টুমির ভূত চেপে বসলো। আরে আরে, কি করতে চাচ্ছি আমি? ঘটনাটা বলে ফেললো তো পুরো মজাই শেষ। তার চেয়ে বরং নীলার সাথে একটু ফান হয়ে যাক। আসলে নীলা, তুমি যা ভাবছো ঠিক সেটাই। ছবির বাচ্চাটা আমার, আমিই ওর বাবা। কি? শুনতে পাইনি, আবার বলো। তুমি যা শুনেছো ঠিকই শুনেছো। ছি হৃদয়, তুমি আমার বিশ্বাসটা এভাবে ভেঙে ফেললে। সরি। হ্যাঁ, চুপ, কোনো কথা বলবা না। তুমি এতটা নীচ জানলে তোমাকে ভালোবাসা তো দূরের কথা, তোমার ছায়াও কখনো পারাতাম না। বাংলা সিনেমার ডায়লগ দিচ্ছ? ওই, তোমার কি মনে হয় আমি কথাগুলো এমনি এমনি বলছি? আমি কথাগুলো সিরিয়াসলি বলছি। তুমি হয়তো জানো না তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম। ভেবেছিলাম আর 5টা সাধারণ কাপলদের মতো আমাদেরও বিয়ে হবে, যেখানে তুমি থাকবে, আমি আর সংসার নামক সুন্দর একটা শব্দ। কিন্তু তুমি তুমি আমার বিশ্বাসটাকে নিয়ে এইভাবে ছিনিমিনি খেলতে পারলে? কখনো ভাবিনি এই দিনটাও দেখতে হবে। যাক বাবা, দুষ্টুমি করলাম, আরও সিরিয়াসলি নিয়ে নিল। হৃদয় ব্যাপারটা হাতের বাহিরে চলে গিয়েছে বুঝতে পেরে নীলাকে সব ঘটনা ফার্স্ট ও লাস্ট খুলে বলল। আর ওর সাথে মজা করার জন্য কান ধরে সরি বলল। কিন্তু না, মেয়েটার কিছুতেই ট্রাস্ট হচ্ছে না কথাগুলো। ও এক প্রকার মেনেই নিয়েছে বাচ্চাটা হৃদয়েই, এবং হৃদয় ওকে ঠকিয়েছে। অবশেষে মেয়েটা চলে গেল, বারবার বোঝানো সত্ত্বেও চলে গেল। যাবার আগে বলে গেল ওর কিছু হলে তাই হবে হৃদয়। প্রতিবারই এরকম বলে, বিধায় হৃদয় ওর কথায় তেমন একটা গুরুত্ব না দিয়ে আসুদের কততম ব্রেকআপ সেটা হাতে গুনতে লাগলে 33 বার ব্রেকআপ। ওয়াও! অবশ্য ওদের ব্রেকআপ না বলে ক্ষণিকের নিশ্চুপতা বলাই শ্রেয়, কারণ যখন তখন যে কোনো সময় ওদের প্যাসআপ হয়ে যায়। এবারও হয়ে যাবে কোনো না কোনোভাবে, কিন্তু ফান করার লেভেলটা আগের থেকে হাই হয়। নীলাই বলে যাওয়া শেষ কথাটা বিন্দুমাত্র হলেও টেনশনে পড়ে যায় হৃদয়। উফ, খামোখা ভাবছি, এরকম কিছুই হবে না। কিছুক্ষণ পর ঠিকই কল দিবে, আমি জানি। ও আমার ওপর বেশিক্ষণ রাগ করে থাকতে পারবে না। কথাটা মনে মনে বলতে বলতে হৃদয় বাড়ি চলে এলো। কিন্তু সমস্যাটা তখনই শুরু হয় যখন মেয়েটার ফোন বারবার সুইচ অফ দেখায়। ব্যাপারটা সিরিয়াস হয়ে গেছে বুঝতে পেরে এক মুহূর্ত দেরি না করে ওই অবস্থায় বের হয়ে যায়। বাইকটা এক পার্শ্বে সাইড করে ঠিক এই মুহূর্তে মেয়েটার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে হৃদয়। দূর থেকে দেখা যাচ্ছে মেয়েটা দিব্যি ছোটদের সাথে খেলছে। হৃদয় কোনো কথা না বলে সেখানে গিয়ে নীলার গালে সচরে একটা চর বসিয়ে দিল। তা দেখে আশেপাশের ছোটরা ভয় পেয়ে দৌড়ে চলে গেল। মারলে কেন? তোমার নিজ গুণে। ছাড়ো, তোমার ফোন বন্ধ কেন? তুমি জানো আমি কতটা ভয় পেয়ে গেছিলাম? কোনো আন্দাজ আছে তোমার? না, আমি আন্দাজ করার কে? উফ নীলা, তুমি বোঝো না কেন? সকালে যেটা বলছি মজা করে, তুমি জানো না আমি তোমাকে আমাকে কি? ভালোবাসি। সত্যি তো? সত্যি। আমি যেগুলো বলেছি সেগুলো ফান করে বলেছি, এবং তার জন্য আমি তোমাকে সরিও বলেছি। আর যে ছবিটা তুমি দেখেছো সেটা ঠিকই দেখেছো, কিন্তু ইনফরমেশন ভুল ছিল, বুঝছো? জানি সেটা। জানো মানে? আমাকে ছবিটার দ্বারা ভুল বোঝানো হয়েছে সেটা জানি। কিভাবে জানলে? আসার সময় আড়ালে শুনতে পাই আমাকে ছবি দেওয়া ছেলেটা বলছিল তোমার আমার সম্পর্ক খারাপ করার জন্যই নাকি ও এমনটা করেছে। দেখেছো, আমি মিথ্যে বলিনি, সব সত্যি বলছি। সরি তোমাকে ভুল বোঝার জন্য।
আমিও সরি। তোমাকে আমার এভাবে মারা উচিত হয়নি। নিশ্চয়ই অনেক লেগেছে। নীলার গালে হাত বুলাচ্ছি। তোমার হাতের ছোঁয়া পেলে সব ব্যথা দূর হয়ে যায়। আবারও সবকিছু মিটমাট হয়ে গেল ঠিক আগের মতো। কেটে গেল কিছুদিন। এক রাতে নীলার মেসেজ এলো, পাঞ্জাবি পায়জামা পরে সোজা 1:30টায় আমার বাড়ির সামনে আসবে, দেরি করবে না একদম। দেখার সাথে সাথে হৃদয় মেসেজ দিল, কিন্তু কেন? একটু পর আরেকটা মেসেজ এলো, এত কিছু বুঝি না, যা বলছি সেটা করবা। কি আর করার, বাধ্য ছেলের মতো রেডি হয়ে নীলার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে হৃদয়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘড়িতে সময় দেখছে আর একটু পর পর এইদিক ওইদিক তাকাচ্ছে। কাঁধে কালোর হাতের স্পর্শ পেয়ে পিছনে ফিরে তাকালো হৃদয়। নীলা দাঁড়িয়ে আছে ব্লু কালারের একটা শাড়ি পরে। হৃদয় পা থেকে মাথা পর্যন্ত একবার ওকে হা করে চেয়ে দেখলো। এটা দেখে নীলা হেসে কি সূচক একটা ইঙ্গিত করলো। হৃদয় চোখের ইশারায় কিছুই না বলল। তাই এত রাতে এসবের মানে কি? তুমি শাড়িতে, আমি পাঞ্জাবিতে। এসবের মানে অনেক কিছু। বুঝতে পারলাম না, ভালো করে বলো। তোমাকে বুঝতে হবে না, আমি এখন যা যা বলবো সেগুলো বুঝলেই হবে। বলো। আমরা আজকে কিছু একটা করতে যাচ্ছি। কি করতে যাচ্ছি? বিয়ে। কি বলছো, বিয়ে? আর ইউ সিরিয়াস? না মানে এত রাতে এভাবে আমরা বিয়ে করতে যাচ্ছি? কেন তুমি আমাকে বিয়ে করবে না? এই তোমার ভালোবাসা? করবো তো। চলো। নীলা, ইয়ে মানে আমরা আর একটাবার ভাবি, এভাবে কেউ বিয়ে করে নাকি? তাছাড়া লজিকে আসো, এত রাতে কি কোনো কাজী অফিস খোলা থাকবে? আর আমার কাছে তো তেমন টাকাও নেই। এসব নিয়ে তোমার ভাবতে হবে না, টাকা আমি নিয়েই এসেছি বুদ্ধু। তুমি তো জানোই আমার ইচ্ছে ছিল পালিয়ে বিয়ে করার, আর আজকেই সেই দিন। আর যতদূর কাজী অফিস, আমরা কাল বিয়ে করব, কালকে সারা রাত ঘুরবো, বুঝলে? এই মেয়েকে নিয়ে আর পারি না, না জানি বিয়ের পর কি হবে আমার। ঢং ছাড়ো তো হৃদয়, এখন চলো। হৃদয় চোখের ইশারায় কিছু না বলল। অতঃপর দুজনের হাতে হাত রেখে পাশাপাশি চলছে। শীতের রাত, চারিদিকে শান্ত পরিবেশ, তার মাঝে হেঁটে চলেছে দুটো প্রাণ। কোনো এক অজানা রাস্তায়, কোনো এক অজানা ঠিকানায়, ভালোবাসা নামক শব্দটির অস্তিত্ব খুঁজতে। বাইরে থেকে বাসায় এসে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে দরজা বন্ধ করে শাহরুখ খানের লুঙ্গি ডান্স গানটা বক্সে ফুল সাউন্ড দিয়ে সেরে ডান্স করছি আর গাইছি, লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স লুঙ্গি ডান্স। হঠাৎ দরজার ঠকঠক শব্দ শুনে গান বন্ধ করে দরজা খুলে দেখি আম্মু। আম্মু আমার কপালে গালে হাত দিয়ে বলে, কি রে, তোর শরীর ঠিক আছে? জ্বর টর এলো নাকি? আরে না আম্মু, আমি ঠিক আছি। তুমি এই সময় বাসায়? আজকে আদালতে যাওনি? আজকে কোনো কেস নেই, তাই চলে এলাম। তুই এত সাউন্ড দিয়ে গান শুনছিস কেন? আর প্যান্টের উপর লুঙ্গি পরে আছিস কেন? আজকে তাহমিনাকে বাজ দিয়ে এসেছি। মানে কি বলছিস? বুঝতে পারছি না। সবসময় আমার পকেট ফাঁকা করে, আজকে ওর সব টাকা শেষ করে দিয়ে এসেছি। একটু বুঝিয়ে বলবি আমায়? এরপর আমি বলতে শুরু করি, আজকে কলেজে যাবার পর তাহমিনা এসে বলে, কিছু সময় আগের কথা। সালমান চল, খুব ক্ষুধা লেগেছে, কিছু খেয়ে আসি। ঠিক আছে, তাহলে নয়ন, রিয়া, আয়ানকেও নিয়ে চল। তাহমিনা ওদের ডাকতে যায়। আমি মনে মনে বলি, রোজ আমার পকেট ফাঁকা করা, তাই না চান্দু? আজকে আমি তোমার এমন করে পকেট ফাঁকা করব, আর কোনোদিন ভুলেও আমার সাথে রেস্টুরেন্টে যেতে চাইবে না। একটু পর তাহমিনা ওদের নিয়ে আসে। আমরা সবাই মিলে রেস্টুরেন্টে গিয়ে খাবার খাই। সবাই মিলে এতটা খেয়েছি, বিল মনে হয় কম করে হলেও 6-7 হাজার টাকা হয়েছে। আমি তাহমিনাকে বললাম, দোস্ত, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। আচ্ছা, তাড়াতাড়ি আসিস, আমাদের খাওয়া শেষে বিল দিতে হবে কিন্তু। এই তো যাবো আর আসবো মনে মনে। আগে তো এখান থেকে যাই, তারপর দেখি কে বিল দেয়। বলে একটা দুষ্ট হাসি দিয়ে ধীরে ধীরে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যাই। আর ওদের খাওয়া শেষ হলে ওয়েটার এসে বিলের জন্য বললে তাহমিনা বলে, আমাদের বন্ধু সালমান ওয়াশরুমে গেছে, ও আসলে দিবে। ওয়েটার জানায় আমি চলে গেছি। ওয়েটার আমাকে খুব ভালো করেই চিনে। রোজ আমি আর তাহমিনা এখানে এসে খানা খাই। আমি চলে গেছি শুনে তাহমিনার মাথায় হাত দিয়ে বসে। পরে নয়ন, রিয়া আর আয়ান আস্তে করে কেটে পড়ে। তাহমিনা নিজের ব্যাগে হাত দিয়ে দেখে মাত্র 1,000 টাকা আছে, আর বিল এসেছে 5,000 টাকা। আমাকে কয়েকবার কল করে, কিন্তু আমার মোবাইল বন্ধ। তাহমিনা মুচকি হেসে ওয়েটারকে বলে, ভাইয়া, আমার কাছে তো এখন 1,000 টাকা আছে, এটা রাখুন,
আমি কিছুক্ষণ পর এসে বাকি টাকাটা দিয়ে যাব। ওয়েটার কি রেস্টুরেন্টের ম্যানেজারকে ডেকে আনে। ম্যানেজার সাব জানিয়ে দেয় টাকা না দিলে যেতে দিবে না। তাহমিনা মনে মনে আমার গোষ্ঠীর এপিটোপিট উদ্ধার করছে। সালমানের বাচ্চা, তোকে শুধু একবার হাতের কাছে পাই, তারপর দেখ আমি তোর কি অবস্থা করে। আমাকে এমন বাস দেবার প্রতিশোধ আমি যদি না নিয়েছি, আমার নামও তহমিনা না। এরপর নিজের মোবাইলটা ম্যানেজারকে দিয়ে বলে, আমার মোবাইলটা দিয়ে গেলাম, এটা বিক্রি করবেন না, আমি একটু পর এসে টাকাটা দিয়ে এটা নিয়ে যাব। বলেই আবার আমার গোষ্ঠীর এপিটোপিট উদ্ধার করতে করতে চলে আসে বর্তমান। আমি কথাগুলো বলে হাসতে হাসতে শেষ। আম্মু বলে, এটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। মেয়েটা এখন কি করছে? আহা কি দরদর জন্য। আর ও যে রোজ আমায় মুরগি বানায় তার বেলা। আম্মু কিছু বলতে যাবে, তার আগেই দরজার বাহির থেকে তাহমিনা চিৎকার করে বলে, সালমানের বাচ্চা, আজকে আমি তোকে মেরেই ফেলবো। ও আম্মু গো, এই পেতনির হাত থেকে আমাকে বাঁচাও। বলেই আম্মুর পিছনে লুকিয়ে পড়ি। তাহমিনা বলে, আন্টি তুমি সরো, আজকে আমি ওর 12টা বাজাবো। তুমি জানো ও কি করেছে? তুই যে রোজ আমায় পকেট ফাঁকা করিস তার বেলায়। তাই বলে তুই আমাকে না বলে চলে আসবি? তোর জন্য আমার মোবাইলটা রেখে দিছে। আন্টি তুমি কিছু বলছো না যে? আমি তোদের এই ঝামেলার মধ্যে নেই। বলেই আম্মু চলে যেতে নিলে আমি বলি, ও আম্মু গো, তুমি আমার নিজের আম্মু হয়ে শতাম্মুর মতো আচরণ করো না তো। এই রাক্ষসীর কাছে আমাকে একা রেখে যেও না প্লিজ। আম্মু কিছু না বলে সেখান থেকে চলে যায়। তাহমিনা ওর ওড়নাটা কোমরে গুজতে গুজতে আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলে, এখন কোথায় পালাবা বাবু? আমাকে রেস্টুরেন্টে রেখে চলে আসা, তাও আবার বিল না দিয়ে। দেখ ভালো হচ্ছে না কিন্তু। আমি চিৎকার করব। কেন বাবু, আমি কি তোমাকে কিছু করেছি? হুট করে এসে আমার শার্টের কলার টেনে ধরে বলে, চল শালা আমার সাথে রেস্টুরেন্টে বিল দিয়ে আমার মোবাইলটা বন্ধক থেকে ছুটাবি। স্যার আমি কেন টাকা দিব? আমি কি তোর বয়ফ্রেন্ড নাকি? তোর বাপকে গিয়ে বল আমার কাছে টাকা নেই। তুই আমার কলিজার বাবু, এখন চল, নয়তো মেরে হাত পা ভেঙে দিব। তারপর তোর কিডনি বের করব প্রথমে, সেটা বিক্রি করে আমি আইফোন কিনবো। বাপরে, তুই এত বড় গুন্ডি হয়ে গেছিস, জানা ছিল না তো। আচ্ছা চল, তোর মোবাইলটা এনে দিচ্ছি। আমার কিডনির জায়গাটায় জায়গায় থাক। এই তো আমার লক্ষ্মী বাবুটা। দূর শালি ছাড়, তোর নাক আমি তোর কাছে রাখ। এরপর রুম থেকে বের হয়ে আম্মুকে বলে চলে গেলাম রেস্টুরেন্টে। যাবার সময় খেয়াল করলাম আম্মু মিটিমিটি হাঁটছে। আমি বুঝতে পারি না এটা কি আমারই আম্মু। রেস্টুরেন্টে গিয়ে বিল দিয়ে মোবাইল নিয়ে দুজনে পার্কে বসে আছি। এই দেখুন, সেই কখন থেকে বকবক করে যাই, অথচ আমাদের পরিচয়টা দেয়া হয়নি। আমি সালমান, এবার অনার্স 3য় বর্ষে পড়ছি। আমার আম্মু সালমা সুলতানা, একজন উকিল। বাবা নেই, একটা অ্যাক্সিডেন্টে বাবা আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আর যে মেয়েটার সাথে টম অ্যান্ড জেরির মতো ঝগড়া করছি, ওর নাম তাহমিনা, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। শুধু বেস্ট ফ্রেন্ড বললে ভুল হবে, আমি ওকে ভালোবাসি। বিশিষ্ট শিল্পপতি তরিকুল চৌধুরীর একমাত্র মেয়ে। তাহমিনার আম্মু একজন প্রফেসর। এবার গল্পে ফেরা যাক, বাকিটা সেখানেই জেনে নেবেন। দুজনে বসে বসে বাদাম খাচ্ছি, আর আমি গান গাইছি, বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবেন শুধু কাঁচা বাদাম। এই, তোর হিরো আলমের কণ্ঠে গান বন্ধ কর, নয়তো আশেপাশের কুকুরগুলো এসে কামড়ে দেবে। সমস্যা নেই, কুকুর এলে বলবো তোকে কামড় দিতে, তারপর যদি তোর একটু আমার পেছনে লাগা বন্ধ হয়। হ্যাঁ, কুকুর তো তোর আত্মীয়, তোর কথা শুনবে তাই না? আমার শালা হয়। আর তোর ভাই? আমার বইয়েই গেছে তোর মতো শয়তানের নানাকে বিয়ে করব। আমারও বয়ে গেছে তোর মতো ঝগড়ুটে মেয়েকে বিয়ে করতে। হুশ হুশ হুশ। দূর 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 বলেই দুজনে উঠে যে যার বাসায় চলে আসি। বাসায় এসে আম্মুকে বললাম, আম্মু ক্ষুধা লাগছে অনেক, কিছু করে খেতে দাও। আমি কাজ করছি, নিজে নিয়ে খা, টেবিলে সব আছে। আমি নিয়ে খেতে পারবো না, তুমি দিয়ে দাও। তোর জ্বালাই আমি শেষ, একটা কাজও নিজে করতে পারিস না। আমার লক্ষ্যে একটা আম্মু থাকতে আমি কেন কাজ করতে যাব? আর পান দিতে হবে না। এরপর আম্মু আমাকে খাবার দিয়ে আবার নিজের কাজে চলে যায়। আমি খেয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ি। বিকেলে ঘুম থেকে উঠে বন্ধুদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে সিগারেট চা খেয়ে সন্ধ্যায় বাসায় আসতেই আম্মুর বকা শুনতে হচ্ছে। এই তুই এত সময় কোথায় ছিলি? তোর কোনো আক্কেল নেই? আরে আম্মু, আজ এত রেগে যাচ্ছ কেন? আমি রোজই এমন সময় বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আসি।
কিন্তু তুই যে সিগারেট খেয়ে আসিস সেটা তো জানতাম না। আমি মনে মনে, এই রে, আম্মু জানলো কি করে আমি সিগারেট খেয়েছি? নিশ্চয়ই ওই হারামির গুলোর কাজ। আমাকে চুপ থাকতে দেখে আম্মু আবার বলে, কিরে এখন চুপ করে আছিস কেন? আরে না আম্মু, এটা মিথ্যা কথা, আমি সিগারেট খাই না। তখনই কিচেন থেকে তাহমিনা বের হয়ে ওর মোবাইলটা আমার দিকে ধরে বলে, এটা কি সোনার জান? মোবাইলের দিকে তাকিয়ে তো আমার জান পাখিটা বের হয়ে যাওয়ার অবস্থা। আম্মু, এটা আমি না, এই ফাইজিলটা এটা এডিট করে আমাকে তোমার কাছে খারাপ বানাচ্ছে। আচ্ছা, এটা এডিট করা। তাহলে পাশে নয়ন আর আয়ান তোর পাশে কি করে এলো? আম্মু ঠাস করে আমার গালে থাপ্পড় মেরে বলে, তুই সালমা সুলতানার ছেলে হয়ে স্মোকিং করিস, যেখানে আমি অন্য ছেলেদের সিগারেট খেতে দেখলে তাদের সাবধান করে দেই, আর তুই আমার ছেলে হয়ে, ছি, ভাবতেও লজ্জা লাগছে আমার। তুই আমার ছেলে। আমি মাথা নিচু করে আছি। এই প্রথম আম্মু আমার গায়ে হাত তুললো, তাও তাহমিনার জন্য। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। তাহমিনাও ভাবিনি আম্মু আমার গায়ে হাত তুলবে। এতক্ষণ মজা পেলেও আমার চোখে পানি দেখে ওর মুখটা কালো হয়ে যায়, চোখে পানি ছলছল করছে। তাহমিনা মনে মনে বলে, এটা আমি কি করলাম? মজা করতে গিয়ে সালমানকে কষ্ট দিয়ে ফেললাম। আমি বুঝতেই পারিনি আন্টি ওর গায়ে হাত তুলবে। আমি তো শুধু একটু বকা শোনাতে চেয়েছি। না, আমি এটা ঠিক করিনি। আমি সেখানে না থেকে চোখের পানি মুছতে মুছতে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বিছানায় বসে বলছি, আমি তোকে ছাড়বো না তাহমিনা। এর প্রতিশোধ আমি যদি না নেই তবে আমার নাম সালমান নয়। তোর জন্য এই প্রথম আম্মু আমার গায়ে হাত তুলেছে, আমি এর বদলা নেবই। এমন আরও অনেক কথা ভাবছি, হঠাৎ কেউ দরজায় নক করে। আমি কিছু বলছি না, চুপ করে বসে আছি। সালমান, দরজা খুল। বিশ্বাস কর, আমি এটা চাইনি। আমি বুঝতে পারিনি আন্টি তোর গায়ে হাত তুলবে। প্লিজ সালমান, দরজাটা খুল। আমি দরজা না খুলেই ভেতর থেকে বলি, এই তুই যা তো, তোর কথা শুনতে ভালো লাগছে না। আর এত নাটক করতে হবে না, তোর মনের আশা তো পূর্ণ হয়েছে না? যা চেয়েছিস তাই তো হয়েছে, যা এখান থেকে। আর আমাদের বাসায় কি? তোর বাপের এত বড় বাড়ি থাকতে আমাদের বাসায় আর আসবি না তুই। তাহমিনা কান্না করতে করতে চলে যায়। আম্মু অনেকবার ডাকলেও সেই ডাকে সাড়া দেয়নি তাহমিনা। আমি রুমের দরজা বন্ধ করে শুয়ে আছি। আম্মু অনেকবার খেতে ডাকছে, আমি খাবো না বলে শুয়ে আছি। কিন্তু সমস্যা হলো আমি আবার ক্ষুধা সহ্য করতে পারি না। রাত প্রায় 2টা বাজে, ক্ষুধার জন্য ঘুম আসছে না। অনেক ভেবে চিন্তে উঠে খুব সাবধানে দরজা খুলে ধীর পায়ে হেঁটে নিচে গিয়ে খাবার খুঁজতে থাকি। টেবিলে দেখি একটা প্লেটে খাবার রাখা, মনটা খুশিতে নেচে ওঠে। চুপচাপ খাবার খেয়ে তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই দেখি সামনে আম্মু। আম্মু আমাকে এভাবে হাঁটতে দেখে চোখের ভরু নাচিয়ে বলে, কি আব্বু, এভাবে চোরের মতো নিজের বাসায় খাবার খাচ্ছ কেন? কতবার ডাকলাম, কি বললি তখন? আমি খাবো না, আমার ক্ষুধা নেই। আমি কিছু না বলে মাথা নিচু করে আম্মুকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে আম্মু আমার হাত ধরে তার দিকে ঘুরিয়ে আমার গালে একটা চুমু দিয়ে বলে, খুব লেগেছে বাবা তোর? কি করব বল? এসব খাওয়া ভালো না, নিজের ক্ষতি হয়, তুই বুঝিস না? সরি আম্মু, আর হবে না। এরপর আম্মু আমাকে ধরে নিয়ে শুয়ে দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। মায়ের হাতে জাদু আছে মনে হচ্ছে। সব কষ্ট ভুলে নিমিষেই ঘুমিয়ে যাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি তাহমিনার এসএমএস ওপেন করতেই দেখি 1012-এরও বেশি সরি লেখা। আর পরে এসএমএসে লেখা, সত্যি আমি বুঝতে পারিনি জান, আন্টি এতটা রেগে যাবে। যদি বুঝতাম তাহলে কখনো আমি আন্টিকে এই ছবি দেখাতাম না। পাশে 2টা কান্নার ইমোজি। আমার মনে হলো কাল আমি রাগের মাথায় পাগলিটাকে কত কিছু বলেছি। সাথে সাথে কল করলাম। ওমা, এ কি, কল দিতে দেরি, রিসিভ করতে দেরি হয়নি? কিরে, আমার কলের জন্য অপেক্ষায় ছিলি নাকি? কল দিতে সাথে সাথে রিসিভ করে ফেললি। আই এম সরি, আমি সত্যি বুঝতে পারিনি রে এমনটা হয়ে যাবে। মেসেজ যেটা বলেছিস সেটা বল সাথে। কোনটা? ওই যে জান। আগে বল, রেগে নেই তো এখন আর? তখন একটু রেগে থাকলেও এখন আর নেই, এবার বল। জান, জান, তুই আমার জান। বলেই কল কেটে দেয়। মনে হয় লজ্জা পেয়েছে। আমি উঠে ফ্রেশ হয়ে আম্মুর সাথে নাস্তা করে আম্মুকে আদালতে পৌঁছে দিয়ে আমি কলেজে চলে এলাম। কলেজে আসতেই তাহমিনা আমার কাছে এসে বলে, কিরে, এত লেট হলো যে? আম্মুকে আদালতে দিয়ে আসলাম বলেই আমি আর তাহমিনা হাঁটছি। হঠাৎ কোথা থেকে আমাদের ক্লাসমেট অমিত এসে তাহমিনার সামনে হাঁটু ভাঁজ করে বসে একটা গোলাপ ফুল এগিয়ে দিয়ে প্রপোজ করে। তাহমিনার দিকে তাকিয়ে দেখি ও আমার দিকে তাকিয়ে আছে। আমি অমিতের হাত থেকে ফুলটা নিয়ে ওর পাশে 2টা লাথি দিয়ে বলি,
শালা, তোর কত বড় সাহস! তুই এসেছিস আমার জানকে প্রপোজ করতে? ফুট এখান থেকে, নয়তো মেরে হাড়গোড় ভেঙে দেব। আমার কথা শুনে অমিত ভয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। তাহমিনা আমার কাছে এসে বলে, ওকে ভাগিয়ে দিলি কেন? কত সুন্দর করে আমাকে প্রপোজ করলো, ভাবলাম একটা প্রেম করব, তুই তাও দিলি না। তোর লজ্জা করে না? বিয়ে হয়ে গেছে তারপর অন্য ছেলের সাথে প্রেম করতে চাস? তো কি করব? আমার বর তো আর আমার সাথে প্রেম করে না, সব সময় টম অ্যান্ড জেরির মতো লেগে থাকে। যা ইচ্ছা তাই করবো। তাও তুই আমি স্যার অন্য কারোর সাথে কথা বলতে চাইলে তোর জিভ কেটে বোবা বানিয়ে দেব। তাহলে তুই প্রেম কর আমার সাথে। আমি তো তোকে বিয়েই করে নিয়েছি, আর এই যে তোর এত জ্বালা সহ্য করছি, এগুলো কি তাহলে? আরও জ্বালাবো? বিয়ে করেছিস আর বউয়ের জ্বালা সহ্য করবি না? এটা তো হতে পারে না। সারা জীবন সহ্য করব। কোনো সমস্যা? এখন চল ক্লাসে। বলেই দুজনে ক্লাসে চলে যাই। কি কিছুই বুঝছেন না তো? তবে শুনুন, আমার আর তাহমিনার আরও 1 বছর আগে কাবিন হয়ে গেছে। তাহমিনার আম্মু আর আমার আম্মু বান্ধবী, সেই সূত্রে আমরা ছোট থেকে একসাথে বড় হয়েছি। আন্টি আর আম্মুর খুব ইচ্ছে আমরা আর তাহমিনার বিয়ে দিবে। আমরাও একে অপরের পছন্দ করতাম, তাই কাউকে না জানিয়ে আমাদের কাবিন করে রাখে। আপনারা আবার কাউকে বলবেন না, এখন লেখাপড়া শেষ হলে সবাইকে জানিয়ে বিয়ে করব। এরপর ক্লাস শেষ করে বাইরে এসে তাহমিনা বলে, ক্ষুধা লাগছে, চল কিছু খাবো। আমার কাছে টাকা নেই, আগেই বলে রাখলাম, পরে কান্নাকাটি করতে পারবি না। আজকে আমি খাওয়াবো, চল। সূর্য কি আজকে ভুল করিয়ে অন্যদিকে উঠিল নাকি বউ? না, ঠিক দিকেই উঠাইছি গো স্বামী, এবার চলো তো। বলেই দুজন রেস্টুরেন্টে গিয়ে খাবার খেয়ে কিছু সময় ঘোরাঘুরি করে বাসায় চলে এলাম। এভাবেই আমাদের টম অ্যান্ড জেরির প্রেম চলতে থাকে। এই ঝগড়া, এই আদর, এই অভিমান, এর মধ্যে আমাদের ফাইনাল এক্সাম চলে আসে। খুব ভালো মতো এক্সাম শেষ হলো, দুজনে ভালো মতো পাশ করে চতুর্থ বর্ষে উঠলাম। আজ কলেজে আসতে ইন্টার সেকেন্ড ইয়ারের একটা মেয়ে এসে আমাকে প্রপোজ করে। সাথে তাহমিনা ছিল। তাহমিনা মেয়েটার কাছে গিয়ে ঠাস ঠাস করে দূরে থাপ্পড় মেরে বলে, এই বিয়াদব মেয়ে, লজ্জা করে না? আমার বরকে প্রপোজ করতে মেরে হসপিটালে পাঠিয়ে দিব। আর কখনো ওর আশেপাশে দেখলে, অনেক দিন থেকে লক্ষ্য করছি তুমি ওর পিছন পিছন করছো, যাও এখান থেকে। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। নয়ন, আয়ান আর রিয়া তাহমিনার মুখে বর শুনে তো আকাশ থেকে পড়েছে। আমি তাহমিনার হাত ধরে কলেজ থেকে বের হয়ে একটা পার্কে চলে আসি। এভাবে আমাকে নিয়ে আসলি কেন? সবাই কিভাবে দেখছিল সেটা খেয়াল করেছিস? আর সবার সামনে বলার কি প্রয়োজন ছিল আমি তোর বর? বেশ করেছি বলেছি। কত বড় সাহস আমার বরকে প্রপোজ করে। আমি তাহমিনাকে জড়িয়ে ধরে বলি, যে খুশি সে আসুক, আমি তোর ছিলাম আর মৃত্যুর আগ পর্যন্ত তোরই থাকবো। তাহমিনা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি আর অপেক্ষা করতে পারবো না, আমার ভয় হচ্ছে। কবে না কবে তোকে হারিয়ে ফেলি। আমি আজই বাসায় গিয়ে বলবো আমাদের বিয়ে সবাইকে জানিয়ে দিতে। এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বলতেই পারিস, তোর আমার আদর খেতে ইচ্ছে করছে। আমার বর আমি আদর খাবো না তো কে খাবে? তোর সরাসরি বল, তোর আর তর সইছে না আমার আদর খেতে? আমার আর তর সইছে না, এবার খুশি? দুজনে আর কিছু সময় এভাবে কথা বলে আমি তাহমিনাকে ওর বাসায় দিয়ে এসে আমার বাসায় চলে আসি। তাহমিনা বাসায় গিয়ে তার আম্মুকে বলে, আম্মু, আমার আর সালমানের বিয়ে সবাইকে জানিয়ে দেবার ব্যবস্থা করো। বলেই নিজের রুমে চলে যায়। তাহমিনার আম্মু মেয়ের কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে। এরপর আমাকে কল করে জানতে চাই কি হয়েছে। আমি আজকে কলেজের সব কথা বলি। এরপর আন্টি আম্মুকে কল করে বিয়ের দিন তারিখ ঠিক করে সবাইকে জানিয়ে ধুমধাম করে আমাদের বিয়েটা হয়ে যায়। এরপর তো বাসর রাত, কী হবে বুঝে নিন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাই দিয়েন। ধন্যবাদ সবাইকে।